সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। সরাসরি টেলিফোনে সফল গল্প স্মরণে প্রিয় তারকার সাথে তারকা কথনে তারকা কথনে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। দেশের এবং দেশের বাইরের যারাই দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সেন্সেশন তারকা কথনে। আমাদের আয়োজনে আমরা এমন সব ব্যক্তিদেরকে নিয়ে আসার চেষ্টা করি অতিথি হিসেবে, যারা আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গন কিংবা ক্রীড়াঙ্গনে তাদের কাজের মাধ্যমে দ্যুতি ছড়াচ্ছে। ঠিক তেমনিভাবে আমাদের দেশের সঙ্গীতাঙ্গনের দুজন তারকা আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে আছেন আমাদের সবার প্রিয় শিল্পী, সঙ্গীত শিল্পী সাজিয়া সুলতানা পুতুল, এবং আছেন সঙ্গীত সুরকার এবং সঙ্গীত পরিচালক সৈয়দ রেজা আলী। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটাতে আসার জন্য। এবং আরও একটা দর্শকদের জন্য খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনারা শুধু সঙ্গীত শিল্পী কিংবা সঙ্গীতেই আবদ্ধ না, আপনারা সঙ্গীত দম্পতিও বটে। প্রথমে জানতে চাইবো আপনার কাছে, আপনার জন্মদিন গেল এবং সেখানে আপনার একটি গান প্রকাশিত হয়েছে বেখেয়ালি মন, সেই গানটি নিয়ে যদি কিছু বলেন। এটা জন্মদিনেই প্রকাশ করব এরকম কোনো পরিকল্পনা ছিল না। এই কিছুদিনের মধ্যে আমার আর রেজার বেশ কিছু গান তৈরি হয়েছে এবং প্রকাশিত হয়েছে, আরও কিছু হবে। তো আমরা একটা ভালো সময় সুযোগ খুঁজছিলাম যে কোন সময়টাতে গানটা প্রকাশ করা যায়। এর মধ্যে বিশ্বকাপ চলছিল, তো সেই একটা বিষয় মাথায় রাখতে হচ্ছিল। পরে ভাবলাম যে 13 তারিখ জন্মদিন আছে, একটা বিশেষ দিন, এই দিনেই না হয় আমরা প্রকাশটা করি। এই গানটা রেজার লেখা, আর ওরই সুর, ওর কম্পোজিশন, মানে এখানে শুধু কণ্ঠটাই আমার, আর বাকি যা কিছু পুরোটাই ওর অবদান। আর আসলে গানটার মিউজিক ভিডিওটা করেছে আমাদের এক ফ্রেন্ড, সেও একজন মিউজিক ডিরেক্টর, কিন্তু এখন সে ভিডিও ডিরেকশনে তার অনেক কাজ আছে, রেজওয়ান সাজ্জাদ। তো আমি যখন গানটা লিখেছি, আমি একটা ছেলের পার্সপেক্টিভ চিন্তা করে লিখেছি, বাট পরে যখন রেজওয়ান ভাইকে অ্যাপ্রোচ করলাম যে এটা নিয়ে আমি একটা এআই মিউজিক ফিল্ম বানাতে চাই, যে মানে একটা স্টোরি দেখাতে চাই, তখন সে বললো যে গানটা তো গেছে পুতুলস, আমরা ছেলেকে দেখালে একটু প্রবলেম আছে। তো পরে সে আর কি একটা আমাদেরকে সুন্দর স্টোরি বানিয়ে দিল, তো ওইভাবে আর কি গানটা। এবং এত সুন্দর হলো, জিনিসটা মিললো, মনে হলো যে এটা আমার কথাই, মানে কোনো এটা নারী কিংবা পুরুষ নয়, এটা সকলেরই মানে স্মৃতিকাতর হবার গল্প, কিংবা তার ফেলে আসা শৈশব, তার তারুণ্য, সমস্ত কিছুর পরে যখন জীবন সায়ান্নে সে এসে ভীষণ একাকিত্ব বোধ করে, সেরকম একটা গল্প। সুতরাং এটা মানে নারী পুরুষ ভেদে সকলের জন্যই। চমৎকার। এবং গানটি প্রকাশ করার পর আসলে কেমন রেসপন্স পাচ্ছেন? সো ফার সো গুড। আসলে আমরা সবসময় চেষ্টা করি অর্গানিক রাখার আমাদের গানের রিলিজ। সো ফার সো গুড। আমার অনেক মানে আমি খুবই সারপ্রাইজ হয়েছি, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছে যে তুমি গান লিখো, এটা জানতাম না। সো ভালোই, আলহামদুলিল্লাহ, ভেরি হ্যাপি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। এখন এআই নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে, কিন্তু আমরা দেখি যে ওই গানের আবহের সাথে পারফেক্ট একটা এআই প্রজেকশনটা খুব কমই আছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে, এবং কঠিনও সেটা। মানে আমরা তো এখনো খুব নতুন প্রজন্মের এআই নিয়েই কাজ করা বাংলাদেশে, তাই না? মানে এটা ও আরো ভালো বলতে পারবে, কারণ যেহেতু দৃশ্যপট নিয়ে সে কাজ করে, আমি তো শুধু অডিওটা দেখি। অনেক কাজ হচ্ছে, কিন্তু খুব নিখুঁত কাজ হতে মনে হয় আরেকটু সময় লাগবে। কিন্তু যেটা হয় কি, আমরা এখনো এআইটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারি নাই, এটার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি ওয়ার্ল্ডের থেকে। তবু আমি বলবো অনেকেই আছে যারা খুবই ভালো কাজ করছে, রেজওয়ান ভাই একজন, আমার পরিচিত আরও বেশ কয়েকজন আছে যারা খুবই ভালো কাজ করছে। তো এইটা আমরা যত অ্যাকসেপ্ট করে নিতে পারবো এবং সামনে এগিয়ে যেতে পারবো, তত আমরা আরও ভালো কাজ করতে পারবো খুব ইজিলি। আপনার কাছে জানতে চাই, একজন সুরকার হিসেবে এবং এই মিউজিক ডিরেক্টর হিসেবে এআই এর আসলে ইউজটা আমাদের দেশে এখন কেমন হচ্ছে, এবং এটা নিয়ে আসলে সামনে আমরা কি দেখতে পাবো? আসলে এআইটাকে আমরা এআই আর বেসিক্যালি আমি যেভাবে বর্ণনা দিই সেটা হচ্ছে যে এআই, ছুরি, টাকা, এইসব একই জিনিস। কিভাবে আমরা ছুরি দিয়ে
রান্নাও করতে পারি, ছুরি দিয়ে মানুষও মারতে পারি। এআই বেসিক্যালি জিনিসটা সেম, টাকাও সেম। আপনি টাকা দিয়ে খারাপ কাজও করতে পারবেন, ভালোও করতে পারবেন। সো এআইটাকে আমরা যদি একটা টুল হিসাবে ইউজ করি, যেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সাপোর্টিং অ্যাসিস্ট্যান্ট, একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকবে, তাহলে আমি মনে করি যে আমাদের যারা কাজ করছি ওয়ার্ক ফ্লোটা অনেক ভালো হবে, অনেক সহজ হবে। অনেকে আছে এখনো এআইটাকে ওইভাবে ইউজ করতে চায় না, বাট এইটা অবশ্যই এটা এক একজনের মতামত থাকতেই পারে। কিন্তু পৃথিবীটা যেদিকে যাচ্ছে, আমরা যদি পৃথিবীর সাথে না চলি, পৃথিবী চলে যাবে, আমরা পিছিয়ে যাব। এটাই হচ্ছে আমার মেইন চিন্তা এআই নিয়ে। সো আমি এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করি ফ্রম টাইম টু টাইম, এবং এটাতে আসলে মানে অনেকে আছে যে লজ্জা পায় বা শরম পায়, আল্লাহ এআই ইউজ করে, এরকম কিছু না। আমি ওপেনলি বলি, কারণ সারা পৃথিবী করছে, এবং এটাই হচ্ছে মানে এটাই হচ্ছে ওয়ে। সময়ের সাথে আসলে মিউজিকের যে বিবর্তনটা, তবে আমরা দেখতে পাই যে এখন আসলে এআইটা এত মানে এক্সেসটা এত ইজি হয়ে গেছে যে এখন কেউ চাইলেই একটা সুর তৈরি করছে। তো এটা থেকে আসলে যারা সুরকার, তাদের যে একটা ক্রিয়েটিভিটির জায়গা, এটা কি কোনোভাবে নষ্ট হচ্ছে? আমি সেটা মনে করি না, এই কারণ যাদের মিউজিকের সেই নলেজটা আছে, তারা যেভাবে এআই ইউজ করে একটা গান বানাবে, আর যার নলেজটা নাই, সে যতই এআই ইউজ করুক না কেন, আলটিমেটলি বুঝাই যাবে। কারণ আজকে ধরেন আমি একটা গান বের করলাম, এআই দিয়েই বের করলাম কথার কথা, কালকে যদি এআই নাও থাকে, আমি তারপরেও গানটা বের করতে পারবো, আমি তারপরেও গান বানাতে পারবো। কিন্তু যারা শুধু এআই দিয়ে গান বানায়, এআই যদি না থাকে তখন আর তারা গানটা বের করতে পারবে না। সো আমি আসলে ওইটা নিয়ে চিন্তা করি না। আমার ফোকাস হচ্ছে আমি আমার কাজটা কতটা ভালোভাবে করতে পারছি, এবং আমার যে কাজের ডেলিভারিটা সেটা কতটা ফ্ললেস হচ্ছে, এতটুকুই। একদমই তাই। এবং আমরা দেখেও আসলাম যে এই গানটাকে চমৎকারভাবে আসলে প্রেজেন্ট করা হয়েছে, Thank you. সেটার স্টোরির সাথে আসলে লিরিক্স কিংবা সেই যে ফিলিংসটা আসলে আমাদের অডিয়েন্সরা চায়, সেটা জি। যদি প্রপারলি তারা পেয়ে থাকে, তাহলে আমার মনে হয় না যে আমাদের আধুনিকায়নে আসলে সমস্যা হবে। থ্যাংক ইউ। পুতুলের কাছে জানতে চাই, 2006-এর ক্লোজ আপ, সেই পুতুল, আর 2026 গেল অনেকগুলো বছর, আসলে নিজের মধ্যে কোন পরিবর্তনটা দেখতে পান? এবং পেছনে ফিরে যখন দেখা হয় যে ওই যে ক্লোজ আপ ওয়ান থেকে উঠে আসা পুতুল, যে এখন সবার দ্বারে দ্বারে, সবার ফোনে ফোনে সেই পুতুলের গান শুনছে এবং প্রশংসা পাচ্ছে, এই অনুভূতিটা আসলে কেমন? অনুভূতিটা তো দুর্দান্ত, কারণ 20-21 বছর কিভাবে কেটে গেছে অনুভব করিনি। শুধু কাজ করে গেছি, ভালোবেসে করেছি, উপভোগ করেছি। আমি কাজটাকে খুব কখনো মানে আমার উপরে কোনো বাড়তি একটা চাপ হিসেবে দেখিনি। একদম আমার খেয়াল খুশি মতন আমি কাজ করেছি, এবং মনে হয় 2 দশকের ফলাফল ভালোই আমি বলবো, কারণ এখন পর্যন্ত আমি গানটাই করে যাচ্ছি, এবং দর্শক শ্রোতার আমাকে গানের জন্যই যেটুকু আমার পরিচিতি এসেছে সেটা তাদের কাছে এসেছে। তো এবং এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে অনেক মানুষ গান গাইছেন, আমাদের সঙ্গে অনেকে শুরু করেছিলাম আমরা একসঙ্গে, সেখান থেকে কেউ স্বেচ্ছায়, কেউ নানান পরিস্থিতির কারণে পরবর্তীতে পথ চলাটার হয়ে ওঠেনি সকলের। অনেকে থেমে গেছেন মাঝপথে, অনেকে হারিয়ে গেছেন। একটা অভিযোগ প্রায় শোনা যায় যে কেন আপনাদের মধ্যে অনেকে গান গাইছেন না, হারিয়ে গেছেন। এগুলোর অনেক কারণ আছে, কারণ বলতে বসলে এখন অনেক লম্বা উত্তর হয়ে যাবে। কিন্তু তারপরে ধৈর্যের সঙ্গে লেগে থাকা, ধৈর্য না হারানো, এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা বিষয়। এটা নতুন যারা গাইছেন তাদের জন্যও বলতে পারি যে একটা অবস্থান তৈরি হতে সারা জীবন চেষ্টা করতে হয়। আমার এখনও আরও অনেক কাজ করা বাকি আছে, আরও অনেক কিছু করতে চাই। আমি যেই জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখি, সেই জায়গায় পৌঁছতে হলে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে, ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে। এই তো 20 বছরে নানান রকম বিবর্তন তো হয়েছে, গানের রুচির দর্শন, গানের ভালোবাসার জায়গাগুলো অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সমস্ত বিবর্তনকে আমি ভালোবেসেছি। আমার কাছে কখনো কোনো আক্ষেপ নেই যে না, আমি মনে হয় অমুক কাজটা না করলে ভালো হতো, বা এভাবে এগুলো মনে হয় আরেকটু ভালো হতো। আমি মনে করি যেভাবে এগিয়েছি, খুব ধীর গতিতে পথ চলছি, আরও চলবো আশা করি, যতদিন বেঁচে আছি সেভাবেই আমি তৃপ্ত। বাহ, চমৎকার। এবং সঙ্গীতের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আসলে কনসিস্টেন্সি ইজ দ্য কি, সব ক্ষেত্রেই, এবং বিশেষ করে শিল্পে তো অবশ্যই, শিল্পে সাহিত্যে লেগে থাকলে সেটা একদিন ফল দেবে। আমরা আসলে এখন দর্শকদের তরফ থেকে এবং নিজেরাও চাই যে আপনার গলায় একটি জনপ্রিয় গান শুনতে। কোনটা শোনাই?
আচ্ছা, আমাদের আরেকটা গান বেরিয়েছিল কিছুদিন আগে, দূরত্ব গাইতে পারি, সে গানটা আমার লেখা, রেজার সুর। চমৎকার, অসাধারণ। আসলে পুতুলের গলার কোনো পরিবর্তন নেই, সেই যে আগের গলা এখনো যে গায়কে সবই এক। তবে ওই যে এই ছাপটা না খুব সুন্দরভাবে দেখা যায় যে বিবর্তনের কারণে গায়কের মধ্যেও কিংবা ওই লিরিক্সের প্যাটার্নের জন্য আলাদা একটা ভাব আসে। হ্যাঁ, নিশ্চয়ই, তুমি গানের মানুষ, সেজন্য এত সুন্দর করে বুঝিয়ে বললে ব্যাপারটা। এটা তো নিশ্চয়ই, কারণ অভিজ্ঞতা একটা অনেক বড় ব্যাপার। আমি প্রথম যেদিন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছি সেদিনের কণ্ঠ বা অভিব্যক্তি আর 20 বছর পরের কণ্ঠ অভিব্যক্তি কোনোটাই আর একরকম নেই, অনেক পরিণত অবস্থা তৈরি হয়েছে। এখন আমি গানের মূল ভাবটা বুঝে গাইবার চেষ্টা করি। যেমন আগে আমরা কৈশোরে কি হয়, একটা গান খুব পছন্দ হচ্ছে, আমরা সুরে তালে সব কিছুই গাইছি, কিন্তু অনুভবের জায়গায় কোথাও যেন একদম কমতি তাই। আছে। কিন্তু সেটা তুমি পথ চলতে চলতে যত বেশি মাইক্রোফোনের সামনে গাওয়া হবে, যত বেশি গান গাওয়া হবে, তখন কিন্তু নিজের ভিতর একটা বোধ তৈরি হয় গানের। তো সেই বোধটা কাজে লাগিয়ে এখন গাওয়ার চেষ্টা করি। এখন যেমনি খুব ধীরে, মানে গানের লয়ের ধীরের কথা বলছি না, মানে খুব ধীর স্থির গান আমার ভালো লাগে। এবং রেজাও সেভাবেই, যেমন একটা সময় খুব প্রবণতা থাকে না আমাদের যে আমি যা যা জানি সব কিছু করে ফেলবো এক গানের কিংবা মধ্যে। আমার কারুকাজটা বা আমার দক্ষতাটা আমি একেবারেই একটা গানে একদম। দেখিয়ে দেবো। কিন্তু রেজার সঙ্গে আমি যখন থেকে কাজ করা শুরু করেছি, তখন একজন সঙ্গীত পরিচালকের মানে ঘরণী হবার কারণে অনেক বিষয় আমার ভিতরে এসেছে, যেটা শুরুর দিকে আমাদের দ্বন্দ্ব লাগতো যে এটা আমারটাই ঠিক, ও বলছে না আমারটা ঠিক। কিন্তু একটা বিষয় আমি ভীষণ একমত যে যা কিছু জানি তা মানে একবারে দেখাতে হয় না। কোথাও গিয়ে একটা ছোট্ট একটা চমক যদি আসে গানের মধ্যে, তাহলে কানটা খাড়া হয়ে যাবে যে আরে দারুণ তো করলো এই জায়গার কাজটা। কিন্তু তুমি যদি পুরো গানের মধ্যে এত বেশি কারুকাজ দিতে Monotonous থাকো, হয়ে যায় সেক্ষেত্রে। হ্যাঁ, সেখানে না আর কোনো চমক আসে না আর কি। তো সেই দর্শনগুলো আমি অনেকটা রেজার কাছ থেকে শিখেছি। আসলে এটাই যে একই ফিল্ডে যখন এই যে থাকে দুইটা মানুষ, তখন দুইজন আসলে দুইজনের পরিপূরক হিসেবে কাজ করে সেই যাত্রাটাতে। খুবই সত্যি। এবং খুবই আমরা সত্যি। জানি যে আপনি গান গাওয়ার পাশাপাশি এখন গান লিখেন, তো এই যে গানের লেখালেখির অনুপ্রেরণাটা আসলে কোত্থেকে আসলো? আমি তো মানে লেখক হিসেবেও আছি অনেক দিন ধরেই। আমার যেহেতু সাহিত্যের সঙ্গে পথ চলাটাও অনেক দিনের, সেখানে আনুষ্ঠানিক যাত্রা যদি বলি তাহলে 11 বছর ধরে আমার বই প্রকাশিত হচ্ছে। তো সেই হিসেবে লেখালেখি নানান অঙ্গনে আমার ভালো লাগা ছিল। আর সেখানে কখনো কবিতা, কখনো গীতি কবিতা, কখনো উপন্যাস, গল্প, ছোট গল্প, সবই। তো সেখানে আমি গানের মানুষ হয়ে গান তো ভিতরে গুনগুন করতেই থাকে। তো সেই অনুভূতিগুলোও লিখেছি অনেক সময়, সেটাও অনেক বছর ধরে। মানে মনে হয় আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন থেকে গান লেখা শুরু করেছি। এরপরে আমার নিজস্ব গানের ধারা পুতুল গান আমি করলাম, যেখানে আমার সুর কথা মানে কম্পোজিশন পুরোটাই আমার থাকে। সেটা তত্ত্বাবধান করে রেজা, মানে প্রডিউসার হিসেবে রেজাই থাকে। তো সেই জায়গা থেকে গান লেখার বয়সটাও মানে বেশ হয়েছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এখন যখন রেজা লেখে তখন কিন্তু আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ ও কখনো বাংলা গান লিখবে এটা আমি ধারণা করিনি। যেহেতু ও দীর্ঘদিন, সে অনেক লম্বা সময় দেশের বাইরে, তার শৈশবই কেটেছে ওখানে, তার পুরো জীবনের অর্ধেকের বেশি সময় কেটেছে অস্ট্রেলিয়াতে। তো সেইখানে তার বাংলা অভিব্যক্তি এত সুন্দর হবে সেটা আমাকে খুব অবাক করে। বাহ, খুবই সত্যি, আমাকে অবাক করে আসলে। আমরা আপনার কাছে জানতে চাই এই যে গানবাড়ি প্রোডাকশনটা, জি, এইটা আসলে কিভাবে কাজ করছে, কি কাজগুলো করেছে এবং সামনে কি কাজ আসছে? স্টুডিও গানবাড়ি, আমাদের বিয়ের পর আমরা স্টুডিও গানবাড়ি দিই। গানবাড়ি নামটা অ্যাকচুয়ালি আমার মানে পুতুলের ভাই, আমারও ভাই, অ্যাকচুয়ালি পুতুলের ভাই না, আমারও ভাই, আর সৌরভ ভাইয়ের দেয়া। তো সেখান থেকে আসলে গানবাড়ির কনসেপ্টটা হচ্ছে যে আমরা দুজন একসাথে কাজ করব এবং আমরা বাকিদের সাথেও কাজ করব। তো গানবাড়ি থেকে আমি একটা পার্টিকুলার প্রজেক্ট খুব আমার মানে আমি এটা মনে করি যে অনেক হেল্পও হয়েছে মানুষের, সেটা হচ্ছে নবীনদের যাত্রা। তো সেইখানে আমি আসলে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি বাংলাদেশের অ্যাকচুয়ালি ঢাকার বাইরে অনেকেরই গান করার অনেক ইচ্ছা থাকে, কিন্তু দেখা যায় যে নানান রকম লিমিটেশনের কারণে হয়ে ওঠে না। তো আমি তাদের উদ্দেশ্যে আর কি এই প্রজেক্টটা শুরু করেছিলাম, যে একটা খুবই অল্প অ্যামাউন্টে, মানে যেটা আর কি নামমাত্র, জি, ওইভাবে আমি ফুল অডিও প্রোডাকশন করে দিব। এবং তারা যদি আমার স্টুডিওতে ভিডিওটাও করতে চায় সেটা বাই অল মিনস। তো সেইটা একটা প্রজেক্ট আমি খুবই মানে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। এটা সম্ভবত 23 সালের শুরুতে
এটা 1 বছর করে চলেছে সে 1 বছর প্রকল্পটা। পুরো চলেছে এই প্রজেক্টটা। তারপর আর আসলে অনেক কারণে আর এটা কন্টিনিউ করা হয় নাই, বাট এখন আসলে আমার স্টুডিওটা পরের দিকে যেটা দেখছিলাম যে স্টুডিও বাসার থেকে বাইরে হওয়াতে অনেক সময় দেখা যায় যে উদ্ভট টাইমে ইন্সপিরেশন আসে, রাত 3টা বা দেখা যাচ্ছে যে ঘুমাতে যাব, হঠাৎ একটা গান মাথায় আসলো। তো অনেক পুতুলের সাথে অনেক দিন এটা নিয়ে কথা বলার পর ডিসাইড করলাম যে স্টুডিওটা এখন ঘরের মধ্যে নিয়ে আসবো। তো গানবাড়ির স্টুডিও এখনও আছে, জাস্ট আমি এখন যেহেতু আমার বাসার ভিতরে স্টুডিওটা, আমি একটু সিলেক্টিভ কাজ করি। গানবাড়ি যদিও প্রথমে আমাদের জন্য আমরা তো মানে তৈরি সৃষ্টি হয়েছিল, exactly. কিন্তু পরে কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে ওর ব্যান্ড, তারপরে Exactly. ওখান থেকে চলচ্চিত্রের কাজ হয়েছে, ফিল্মের কাজ সিটিফিল হয়েছে। মিউজিক অ্যাওয়ার্ডের কাজ হয়েছে, মানে চ্যানেল আইয়ের সঙ্গেও কাজ হয়েছে। তো এরকম নানা, বিশেষ করে আমাদের খুব কাছের মানুষ যারা, তারা কিন্তু আমাদের এই স্টুডিওতে স্টুডিওটাতে আসেন এবং কাজ Right. করেন। তো সেই কারণেও স্টুডিও গানবাড়িটা আমার মনে হয় অনেকেরই এখন অনেক প্রিয় হয়ে উঠেছে আর কি। বা ব্যান্ড নিয়ে শুনছিলাম, জি। তো আপনার ব্যান্ড নিয়ে যদি কিছু বলতেন। আমার ব্যান্ডের নাম হচ্ছে ব্রহ্মপুত্র বাংলাদেশ। ব্যান্ডটার 5 বছর কমপ্লিট হবে এই 15ই ডিসেম্বরে। তো আমাদের 14টা গান রিলিজ আছে এবং আমরা চেষ্টা করছি আরও 6টা গান করে 20টা গানের একটা কি বলবো 20টা গানের একটা ক্যাটালগ হোপফুলি বছরের শেষে থাকবে আমাদের। আমি পার্সোনালি, এটা সবাই জানে, আমি আসলে ব্যান্ড মেন্টালিটির মানুষ না। আমি সবসময় মিউজিকটা নিজের আরামে, নিজের কমফোর্টে করতে চেয়েছি। তো ব্যান্ড কিভাবে হয়ে গেছে আমার, এটা খুবই আমার কাছে অবাক লাগে, কারণ যাদের সাথে ব্যান্ডটা করি এরা আসলে আমার খুব, মানে এরা আমার ফ্যামিলির মতন। তো যেহেতু এরা আমার ফ্যামিলি, এদের সাথে আসলে আমি ব্যান্ড করি এটা আমি চিন্তা করি না। এটা আমার ফ্যামিলির সাথে সময় কাটাই, মিউজিকটা জাস্ট হয়ে যায়। তো আমার ব্যান্ডে যারা, এরা আসলে আমি ব্যান্ডমেট বলি না, এরা আমার ভাই। মানে আমার মায়ের পেটের না হলেও এরা আমার ভাই। মানে আমার আম্মার যদি আরও কয়েকটা ছেলে হতো, এরাই হতো, এরকমভাবে আর কি দেখি। বাহ, তো চমৎকার। এটাই। আমি পুতুলের কাছে জানতে চাইবো, এই যে আপনার আর আপনার মিউজিক্যাল পার্টনার বলা যায়, এই যে দুইজনের যে একটা কম্বিনেশন, এবং আমরা দেখেছি যে আপনাদের গানেও সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে যে আসলে ওই মিউজিক টেস্টের ম্যাচটা না হলে কিন্তু আমরা সেটা খুব সুন্দরভাবে পাই না, সেটা একটা মিউজিক্যাল ফিল্ম হোক কিংবা একটা লিরিক্স হোক, যেটাই হোক না কেন। আপনাদের এই যাত্রাটা আসলে দুজনকে কিভাবে সাহায্য করে, বা আসলে এটা কিভাবে মিললো, মিউজিক টেস্টটা মিললো কিভাবে? মিলিয়ে নিতে হয়েছে, পুরোপুরি মিলেছে এমনটা বলা যাবে না। যখন একদম আলাদা কাজ করছে, তখন ও কিন্তু একদম, তখন সেখানটাতে রক মিউজিকের প্রাধান্য সবচেয়ে বেশি। আমি অ্যাকচুয়ালি রকও না, আমি হেভি মেটাল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, থেকে তো আসি। সেই জায়গা থেকে এত মেলো হতে হতে তারপরে আমার রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত পর্যন্ত আসা, এটা ওর জন্য একটা বিশাল বিবর্তন। আর আমার ক্ষেত্রেও তাই, আমি সবসময় নানান কিছু শুনতে চেয়েছি, নানান কিছু চেষ্টা করেছি শুরুর থেকেই, এবং আমি মানে উদ্ভট সব কাজ করেছি। আমি নিজে যখন কম্পোজিশন করেছি, সেখানে আমি 17 মিনিট 18 মিনিটের কম্পোজিশন হয়েছে, সেখানে গান কবিতার সমন্বয় এমন কিছু করার চেষ্টা করেছি যেটা কখনো হয়নি আগে। তো দুজনের ফোক অ্যালবাম করেছি, হেভি মেটাল অ্যালবাম করেছি, অনেক কিছু করেছি। তো সেইখান থেকে দুজনের পথ চলার জায়গায় সুরে সুরে মিলতে সময় লেগেছে, এবং এখনো আমাদের অনেক কিছু নিয়েই বাধে। কম্পোজিশন হলে যে খুব মানে একেবারে একমত হয়ে আমরা গেয়ে ফেলছি তা নয়, অনেক সময় তর্ক হচ্ছে, অনেক সময় ঝগড়া হচ্ছে, কিন্তু পরে গিয়ে আবার একটা জায়গায় তো পৌঁছাতে হবে, নাহলে তো গান প্রকাশ করা যাবে না। সমঝোতাপূর্ণ একটা অবস্থায় চলে আসে। সেটাই তো, সময় লেগেছে। না, মিউজিকের ক্ষেত্রে হয় কি, মিউজিক আসলে আমরা সবসময় চিন্তা করি মিউজিক ও আলাদা ঘরের, আমি আলাদা ঘরের। মিউজিক কিন্তু অ্যাকচুয়ালি একটা খুবই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। কারণ আমি সবসময় বলি, আপনি ধরেন আজকে যদি জার্মানিতে যান বা স্পেনে যান, আপনি তো জার্মান ভাষাও জানেন না, স্প্যানিশ ভাষাও জানেন না হয়তো, আমিও জানি না ফর দ্যাট ম্যাটার। আমি যদি রাস্তায় একটা গিটার প্লেয়ারকে দেখি, ও যে কর্ডটা বাজাবে সেটা তো আমি জানবো, বিকজ ওইটা ইউনিভার্সাল। সারে গামা পাধা নিসা বা ডোরে মি ফা সোলা কিটো, এটা মানে যেটা, এটাও সেম। তো মিউজিকটা একদম ইউনিভার্সাল একটা ল্যাঙ্গুয়েজ। তো এই কারণে আমি সবসময় মনে করি যে ও ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ও ইস্টার্ন ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানেই, আর আমি হেভি মেটাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আলাদা না করে জিনিসটাকে যদি এক করি তাহলে কি হবে, একটা হেভি মেটাল কম্পোজিশনে একটা ইস্টার্ন ক্লাসিক্যাল গান গাচ্ছে,
ইট কুড বি তাই, এবং ইন্টারেস্টিং। এটাই আসলে সুরের মেলবন্ধন। আমরা পুতুলের কাছ থেকে বিষাক্ত সুর গানটা একটু শুনতে চাইবো। ভেবেছিলে তুমি বলবে আমাকে মনের জমানো কথা, আমি কি শুনছি সেদিন, সে কি আমার ভাবনা? তুমি আছো বলে আশায় থাকি তোমার ওই মিষ্টি হাসি, আমি শুনে ভাবি এ কি অদ্ভুত বিষাক্ত সুরের বাঁশি। জ্যাজ মিউজিকের একটা আবহ পাওয়া গেল, একদম। খুব চমৎকার। এবং আমরা একসাথে রেজা ভাইকেও দেখতে পেলাম এবং আপনাদের দুজনের কেমিস্ট্রিও দেখতে পেলাম। তো একটা ভিডিও তো সব একসাথে। একদম, এটা বিয়ের পরে বিয়ের প্রথম পর আমাদের প্রথম। একসঙ্গে কাজ এবং প্রথম ভিডিও এটা। এটাও রেজওয়ান ভাইয়ের করা হ্যাঁ। তবে তাহলে তাকেও একটা ক্রেডিট দিতে হ্যাঁ, হয় অবশ্যই নিশ্চয়ই। অবশ্যই। চমৎকার কাজ। সামনে অবশ্যই। কি কাজ আসছে? বেশ সামনে- কিছু গান আমাদের কিন্তু তৈরি হয়ে আছে, সে গানগুলো তো আসবেই। হ্যাঁ, আমাদের ইনস্ট্রুমেন্টাল করার ইচ্ছা আছে, আবার করেছি যদিও একটা একটা একসঙ্গে, করা কিন্তু হয়েছে, আরো আরো। হবে। আমার নিজের ইনস্ট্রুমেন্টাল অ্যালবামের কাজ চলছে, ব্যান্ডের কাজ চলছে, ওর কিছু কম্পোজিশন আছে আমাদের দুইজনের। মানে অ্যাকচুয়ালি দেখা যায় কি যে কাজ অনেকগুলি আছে, just করতে হবে, পাইল আপ হয়ে আছে আর কি, অনেকগুলো কাজ করতে হবে, এটাই। বাহ, তাহলে আমরাও সে অপেক্ষায় থাকবো। আমরা অবশ্যই। পুতুলের কাছে আমাদের যে বর্তমান প্রজন্মের যারা শিল্পী নতুনভাবে তারা সঙ্গীতে কাজ করছে, তাদের জন্য আসলে একটা পরামর্শই চাইবো, যেহেতু আপনি অনেক বছর ধরে এই অঙ্গনটাতে আছেন, যে তারা আসলে কিভাবে তাদের এই মিউজিক্যাল ক্যারিয়ারটাকে সাস্টেইন করতে পারে। পরামর্শ তো দিতে আমি মানে পছন্দ করি না, কিন্তু আমি যেটা বিশ্বাস করেছি যে মিউজিকটাকে যদি কেউ ভালোবাসে তাহলে মিউজিকের ক্ষতগুলো নিতে পারতে হবে, আঘাতগুলো নিতে পারতে হবে, হাল ছাড়া যাবে না, গান গেয়ে যেতে হবে বা মিউজিক তৈরি করে যেতে থাকতে হবে। উপযুক্ত সময়ে কিন্তু সময়ের পুরস্কারটা দিয়ে দেবে। সুতরাং অল্পতে ধৈর্য হারালে চলবে না, যে দুটো গান বের করলাম হিট হলো না, কিংবা 5 বছর ধরে কাজ করছি এখনো ওই অর্থে পরিচিতি আসলো না। আসবে, সঙ্গীতকে সময় দিতে হবে, তাহলে সঙ্গীত তোমাকে সব দেবে। এই বিশ্বাসটা নিয়ে যদি কেউ এগোয়, আমার মনে হয় অবশ্যই সেখানে সাফল্য আসবে। আর সাধনা তো করতেই হবে, মানে যতই এআই আসুক না কেন, লাইভ গাইতে পারতে হবে। লাইভ গাইতে হলে সাধনা করতে হবে এবং রেয়াজ ছাড়া যাবে না। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য এবং এত সুন্দর Thank you. সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আবারও তারকা কথনের আরও যারাই আছেন আশেপাশে আমাদের শিল্পীরা, আমাদের তারকারা, তাদের সাথে আড্ডা দিব, গান নিয়ে কথা বলবো, চলচ্চিত্র নিয়ে কথা বলবো। আপনারা আজকের মতোই এখানেই ভালো থাকবেন। সেন্সেশন তারকা কথনে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন।